Okay, non-redundant, consistent. Number 3 is integrated. Okay. একটু নিচে যাও দেখি। একটু, হ্যাঁ দাঁড়াও। ওকে, দেখো এই মানে ডাটাবেস ডিজাইনে যতগুলো মেজর কনসেপ্ট আছে বোঝার চেষ্টা করো। তোমরা তো একটা ডাটাবেস ডিজাইন করতে হবে, প্রোডাক্ট তৈরি করতে হবে। তো যতগুলো মেজর কনসার্ন আছে তার মধ্যে একটা হচ্ছে যে ডাটাবেস সিস্টেম নন রিডান্ডেন্ট হবে। ওকে, নন রিডান্ডেন্ট হবে। তারপরে কি কনসিস্টেন্ট হবে, আর এটা কি ইন্টিগ্রেটেড হবে, ওটা নো ইন্টিগ্রিটি ইস্যুস থাকবে। একটু শুরুতে যাও, স্লাইডে শুরুতে যাও। দেখো এখানে দেখো কম্পারিজন স্টাডিটা দেখো, এটা কিন্তু তোমাদের পড়তে হবে। ডাটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি, এটা হচ্ছে ফাইল সিস্টেমের গুণাগুণ। ফাইল সিস্টেমে ডাটা রিডান্ডেন্সি থাকে এবং ইনকনসিস্টেন্সি থাকে। তো আমরা ডাটাবেস সিস্টেমে কি করব, ডাটাবেস সিস্টেমে তাহলে আমাদের নন রিডান্ডেন্ট হতে হবে, ডাটাবেসটা ডাটাগুলো নন রিডান্ডেন্ট হবে। 2 নম্বর হচ্ছে এখানে যখন রিডান্ডেন্সি থাকে তখন ইনকনসিস্টেন্সি লিড নেয়, মানে ইনভ্যালিড ভ্যালু ডাটাবেজে বেশি থাকে, কিংবা যে ভ্যালুটা এখন প্রয়োজন নয় সেই ভ্যালুটাও ডাটাবেজে থাকে। আচ্ছা, সেই জিনিসটাকে আমরা বলবো যে আপনাদের ডিজাইনটা তাহলে কনসিস্টেন্ট হবে, যে ভ্যালুগুলো ডাটাবেজের মধ্যে থাকবে সেগুলো কনসিস্টেন্ট ভ্যালু হবে। মানে আমি যখন তোমার অ্যাড্রেসটা ডাটাবেজের কাছে চাইবো, সে তোমার প্রিভিয়াস অ্যাড্রেস কিংবা ডেপ্রিকেটেড কোনো অ্যাড্রেস দিবে না, যে অ্যাড্রেসটা তোমার প্রেজেন্ট সেটাই সে আমাকে রিটার্ন করবে। তার মানে তোমার অ্যাড্রেস 2টা কিংবা 3টা ডাটাবেজে থাকবে না, কিংবা এমন কোনো আইডেন্টিফিকেশন থাকবে যার মাধ্যমে আমি বুঝতে পারবো, কোড বুঝতে পারবে যে এটাই তোমার রিয়েল অ্যাড্রেস কিংবা এটাই তোমার কারেন্ট মোবাইল নাম্বার। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কনসিস্টেন্ট বলতেছি। মানে আমাদের ডিজাইনের মধ্যে এগুলোর প্রতিফলন থাকতে হবে। শুধুমাত্র ক্রিয়েট টেবিল কমান্ডের মাধ্যমে টেবিল তৈরি করা কিন্তু আমাদের মূল টার্গেট না। তাহলে কিন্তু এটা পড়াশোনা 7 দিনের, কিন্তু তোমার মধ্যে ওই ফিলিংসটা আসতে হবে যে তুমি একজন ভালো ডাটাবেস ডিজাইনার। তো এই কোয়ালিটিগুলো তোমার ডাটাবেসের মধ্যে ইনকর্পোরেট করতে হবে। ইন্টিগ্রেটেড, তারপরে ইন্টিগ্রিটি কোনো প্রবলেম নাই। ওকে, একটা স্টুডেন্টের নাম মোবাইল নাম্বার 2বার আছে, একটা একই নামে 2টা স্টুডেন্ট, একই আইডিতে 2টা স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, একই ফর্ম 2টা স্টুডেন্ট কিনেছে, একই ট্রানজ্যাকশন আইডি দিয়ে 2জন পিকনিকে রেজিস্ট্রেশন করেছে। মানে এই জিনিসগুলো কেন হয় কম্পিউটার সিস্টেমে, ফাইল সিস্টেমে? কারণ সেখানে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করা থাকে না প্রপার ওয়েতে। তো আমরা সেই জিনিসগুলো ইনশিওর করে ছোট ছোট ডেমো প্র্যাকটিস করব। ঠিক আছে, ল্যাব ক্লাসের প্রথম অংশটা প্রথম 1.5 আওয়ার্স হবে এরকম টুলস প্র্যাকটিস, এবং এরপরে 1.5 আওয়ার্স হবে যেটা আমি তোমাদেরকে ডিজাইন দিয়েছি। মানে ওই ডিজাইন পর্যন্ত তোমরা নিজেদেরকে আপডেট করবে, মানে প্রজেক্টের ডিজাইনটা। ওকে, এখন দেখো তুমি যে কোনো সিস্টেম ডিজাইন করতে পারো তোমার কাজের জন্য, তোমার প্রজেক্টের জন্য, কিন্তু থিমটা তোমার মাথায় নিয়ে ঘুরতে হবে। সবসময় তোমার নোটবুকের কোনায় এই 7টা পয়েন্ট থাকবে, যে তুমি যে ডিজাইনই করো না কেন, যে প্রজেক্টই করো না কেন, নন রিডান্ডেন্ট ইস্যুস তোমাকে মাথায় নিয়ে থাকতে হবে। মানে কোনো জায়গায় তুমি রিডান্ডেন্সি ক্রিয়েট করতে পারবে না। ঠিক আছে, এখন দেখো সিম্পল আমরা ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করি। ক্লিয়ার? আমি কাস্টমার নামে একটা ডোমেন চিন্তা করতেছি, কাস্টমার। ওকে, কাস্টমার। তো কনসিডার করো যে তোমার একটা অনলাইন শপ আছে, তোমার একটা ফুড কর্নার আছে, অনলাইন ফুড কর্নার আছে। তো তুমি এখানে হচ্ছে অনলাইনে সেল করতে চাও, তাহলে তোমার এখানে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আসবে, এখানে একটা ডাটাবেজ আসবে। কিংবা ধরো তুমি একটা নতুন পরিবহন সিস্টেমের হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন সিস্টেমের তুমি হচ্ছে বুকিং সিস্টেম করতে চাও, তাহলে তোমার এখানে কি কি আসবে? প্রত্যেকটা জিনিসেরই সফটওয়্যার প্রোডাক্টে একটা ফ্রন্ট এন্ড আসবে, একটা ব্যাক এন্ড আসবে। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে যেটা সামনের অংশ, ব্যাক এন্ড মানে হচ্ছে যেটা পেছনের অংশ, মানে যেটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং থাকবে। তাহলে ডাটাবেস কোথায় থাকে? সার্ভার সাইড স্ক্রিপ্টে থাকে। ঠিক আছে, ক্লাস চলাকালীন অবস্থায় তুমি এদিকে বুঝতে পারো, আর ল্যাব করার অবস্থা ওখানে বসতে পারো, কারণ এসিটা তো বন্ধ করতে দিতে পারতেছি না। তাহলে ওইটা নিয়ে সেখানে বসো, এদিকে বসো। ওকে, দেখো কাস্টমার। তাহলে দেখো প্রথমে হচ্ছে অ্যানালাইসিসটা কীভাবে করবা। কাস্টমার কি? যারা তোমার ফুড কর্নার থেকে কিনবে। হ্যাঁ, এই সফটওয়্যার ইউজার, সফটওয়্যারের ক্লায়েন্ট, কিংবা সফটওয়্যারে যারা যারা তোমার ফিক্সড কাস্টমার থাকবে,
কিংবা তুমি এমনও কাস্টমার থাকতে পারে তুমি আইডেন্টিফাই করতে পারছো না, অল আর গেস্ট, এরকম হতে পারে। প্রথমে ডাটাবেস ডিজাইন মানে হচ্ছে এরকম না যে তুমি যেটা খুশি সেটা ডিজাইন করবা। ডাটাবেস ডিজাইনের পিছনে একটা অ্যানালাইসিস লুকিয়ে আছে, যে তুমি কি পরিস্থিতিতে কিংবা কি কারণে এই ফিল্ডগুলো জেনারেট করলা। তুমি হচ্ছে তুমি টেবিল তৈরি করতে পারো আর কলাম তৈরি করতে পারো, এটা দেখানোর জন্য কলাম বানালা, এরকম হবে না কিন্তু। মানে তোমার মধ্যে একটা সেন্স থাকতে হবে যে এই কারণে আমি এই ডোমেনটা ক্রিয়েট করেছি এবং এই ডোমেনের এই ফিল্ডগুলো ভ্যালিড, এবং দ্যাট ইনফরমেশন শুড বি মিনিংফুল। যদি মিনিংফুল ইনফরমেশন না হয় তাহলে কিন্তু রেকর্ড হবে না। ওকে, তাহলে কাস্টমার, তো তুমি একটা কম্পিউটারকে কাস্টমারকে কীভাবে ডিফাইন করবে, আগে থিমটা বোঝার চেষ্টা করো। যে তোমার একটা অনলাইন শপ আছে, ফুড কর্নার আছে, যেখানে আমি ফুড অর্ডার দিতে পারবো, তাহলে আমি একজন কাস্টমার। ওকে, আমি একজন ক্লায়েন্ট অথবা কাস্টমার। তো আমি তোমার পেজে গেলাম, যে যাওয়ার পথে তোমার অ্যাপসের ইন্টারফেসে গেলাম মোবাইল থেকে, যার পরে আমি তুমি আমাকে কিভাবে চিনবে, কিংবা ওই দোকানটা ফুড কর্নারটা আমাকে কিভাবে চিনবে। তো আমার একটা আইডেন্টিফিকেশন লাগবে। ওকে, এই আইডেন্টিফিকেশনটা তুমি কিভাবে ক্রিয়েট করবে, প্রেক্ষাপট তোমাকে বলে দিবে যে তুমি কি পরিমাণ ইনফরমেশন নিতে চাও আইডেন্টিফিকেশনের জন্য। সো ইন দ্যাট কেস আমি তোমার ফিক্সড ক্লায়েন্ট হতে পারি, আমি তোমার রিপিটেড কাস্টমার হতে পারি, বারবার ফিরে আসি এরকম হতে পারি। তুমি আমাকে যে কোনো একটা ভাবে আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে। তো রিজন থাকতে হবে আইডেন্টিফিকেশনে। তো আমি ধরে নিলাম যে র্যান্ডম কাস্টমার আসতে পারে আমার ইয়েতে, র্যান্ডম কাস্টমার। সো এই র্যান্ডম কাস্টমার আর কখনো ফিরে আসবে কিনা সেটা পরের কথা, বাট র্যান্ডম কাস্টমার আসতে পারে। সো প্রথমেই আমি যে চিন্তা করতে পারি সেটা হচ্ছে কাস্টমার আইডি, এটা আসতে পারে। ওকে স্যার, আমার কাস্টমার যদি নাম লিখতে বোরিং ফিল করে, সে অ্যাড্রেস লিখতে বোরিং ফিল করে, নিবে না। পরিস্থিতি বলবে যে অ্যাকচুয়ালি এটা ইনকনসিস্টেন্ট লেভেলে যাবে, কনসিস্টেন্ট কিনা, নন রিডান্ডেন্ট কিনা, কিংবা ইন্টিগ্রেটেড কিনা, পরিস্থিতি বলবে, ঠিক আছে। ওকে, দ্য কাস্টমার আইডি, আমি এটা কাস্টমার আইডি করতে পারি। স্যার ও কীভাবে তার আইডি জানবে? সো ইট মে বি অটো জেনারেটেড, এটা অটো জেনারেটেড হতে পারে। ওকে, তাহলে এই কাস্টমার আইডির একটা মিনিং, মানে গ্রহণযোগ্য ডাটা টাইপ তোমার কাছে থাকতে হবে, যে তুমি এটা কী ধরনের ডাটা ডিজাইন করতে চাচ্ছ। সো নাম্বার ইজ সুইটেবল ফর দ্যাট। কত ডিজিট পর্যন্ত তুমি কনসিডার করতে চাও? 4 ডিজিট পর্যন্ত কনসিডার করতে চাও হয়তোবা, তারপরে তুমি সিস্টেম রিসেট করতে চাও, কিংবা তুমি এটাকে 5 ডিজিটও করতে পারো, সমস্যা নেই। ওকে, তো এখন এখানেই তোমার চিন্তা করতে হবে যে ডিজাইনার এভাবে চিন্তা করে যে শোনো, পরীক্ষায় লেখার জন্য তুমি ডাটা টাইপ বোঝো, ফিল্ড বোঝো, কনস্ট্যান্ট বোঝো, দিলা একটা স্কিমা বানালা, জমা দিলা, এটা হচ্ছে এক্সাম। বাট আমার ল্যাব ক্লাস হচ্ছে তোমার একটা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ডেভেলপ করতে হবে, এবং তোমার একটা ড্রিম প্ল্যান থাকতে হবে। তোমার কাস্টমারের সাথে কিংবা তোমার ডেভেলপমেন্ট ক্লায়েন্টের সাথেও তোমার এই অ্যাটিটিউডেই ডিল করতে হবে। এখন আসো, তুমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছো কাস্টমার আইডি। এখন তোমার কাছে এখানে যুক্তি থাকতে হবে যে তুমি একজন ইউজার, তুমি এখন তোমার বার্গার খেতে ইচ্ছা করছে, তো তুমি কি ঢুকে ওইখানে কি তুমি কাস্টমার আইডি ক্রিয়েট করবা, আর ততক্ষণে তোমার ক্ষুধা চলে যাবে, তুমি অন্যান্য অ্যাপসে যে তুমি অর্ডার দিয়ে দিবা। হওয়া উচিত। তার মানে দেখো, এখান থেকে ডিজাইনের কনসেপ্ট শুরু, যে আমার প্রোডাক্টটা মানুষ ব্যবহার করবে। সিইসি, এটা তুমি নর্মাল হচ্ছে অনার্স করতেছো না, ইঞ্জিনিয়ারিং কোর্স, ইমপ্লিমেন্টেশন আছে। তোমার এখান থেকে তোমার সেন্স ক্রিয়েট করতে হবে। স্যারকে দেখানোর জন্য যে আমি 5টা কনস্ট্যান্টের নাম জানি আর বসা দিলাম, এরকম না, যে অ্যাকচুয়ালি তুমি এটা কি করবা। সো একটা সেন্স থাকতে হবে, যেমন আমার সেন্সটা কাজ করতেছে এরকম, যে আমি কাস্টমারকে এত টেনশন দিব না। সো ও যখন আমার বাই করতে ইচ্ছা করেছে, সে যখন প্রোডাক্ট ক্যাটালগে চলে গেছে, সো তাকে আমি একটা নর্মালি গেস্ট হিসেবে প্রথমে কনসিডার করব। সো এই গেস্টের একটা নাম্বারও আমি অটোমেটিক্যালি জেনারেট করে দেবো, সমস্যা নাই। কারণ একটা মানুষ তো, সে একবার এসেছে, তো তার মানে সে প্রোডাক্ট কিনলো, 1 টাকার কিনুক আর 100 টাকার কিনুক, সে একটা সিরিয়াল পাবে আমার কাছে। ওকে, সো কাস্টমার আইডি নাম্বার। তো বেস্ট টেকনিক হচ্ছে এই জিনিসটাকে যদি আমি অটো জেনারেটেড করি। ওকে, তাহলে আমি এখানে বলতে পারি যে অটো জেনারেটেড। ওকে, হ্যাঁ, আমরা চিন্তা করি যে আমরা কি করব। সো আমি যদি মনে করি যে এই কাস্টমারটার সাথে আমি এই কাস্টমারটা আমার রিপিটেড কাস্টমার কিনা, কিংবা বারবার ফিরে আসে কিনা, তাকে আমি কোনো অফার দিতে চাই কিনা, তাহলে আমি তাকে রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসতে পারি। সো এই প্রাইমারি কিটাকে তাহলে আমি বারবার ব্যবহার করতে পারবো।
ক্লিয়ার? ওকে, তাহলে আমি এখানে আরেকটা কনস্ট্যান্ট সেট করতে পারি, সেটা হচ্ছে প্রাইমারি কি। ওকে, প্রাইমারি কি, ওকে প্রাইমারি কি। দেখো একটা এক্সাম্পল দেখো, আমি যদি কোনো জায়গায় 1 x y z লিখি, 2 a b c লিখি, সো আমার এখানে ডাটা কয়টা ডাটা বলো তো? দুটো রেকর্ড, রেকর্ড নাম্বার 1, রেকর্ড নাম্বার 2। আচ্ছা, এই ফিল্ডে যদি আমি এখানে প্রাইমারি কি ইমপ্লিমেন্ট করি, তাহলে যে ঘটনাটা ঘটবে, এই ভ্যালুগুলোর বৈশিষ্ট্যটা কেমন হবে তোমাকে বলি। সো আমার যদি কোনো কারণে আরেকটা টেবিল থাকে, সেখানে যদি আমার অনেকগুলো রেকর্ড থাকে যাদের বেসিকে প্রবলেম আছে, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, তোমাদের অনেকের নাই, বাট যাদের আছে আর কি। ক্লিয়ার? সো আমি যদি এমন কোনো রেকর্ড সেট ডিজাইন করি যে রেকর্ড সেটটা রিলেটেড উইথ দ্য টেবিল নাম্বার 1, আর এটা হচ্ছে টেবিল নাম্বার 2। আমি যদি এমন কোনো রেকর্ড ডিজাইন করি কিংবা এমন কোনো রেকর্ড আমার প্রয়োজন হয়ে থাকে যেটা রেকর্ড নাম্বার 1-এর সাথে রিলেটেড হওয়া উচিত, যদি রিলেটেড না হয় তাহলে তো তোমার হচ্ছে ইনকনসিস্টেন্সি লেভেল বেড়ে যাবে। কীভাবে ইনকনসিস্টেন্সি লেভেল বেড়ে যাবে? এই ধরনের কোনো আইডি কিংবা রোল নাম্বারই এই পৃথিবীতে নাই, বাট তুমি এই রোল নাম্বারের রেজাল্ট জমা দিচ্ছ, তাহলে তো হতে পারে না। এই ধরনের কোনো কাস্টমারই তোমার কাছে নাই, এই ধরনের কোনো কাস্টমারই তোমার কাছে নাই যার আইডি হচ্ছে 1-1, বাট তুমি তাকে কোনো অফার জেনারেট করতেছো, এটা তো হতে পারে না। প্রশ্ন আছে, তার মানে তোমাকে এটা কনসিস্টেন্ট লেভেল। 2 নম্বর কথা যে তুমি কিন্তু হিউম্যান এরর অ্যাভয়েড করতে পারবে না। হিউম্যান এরর মানে বোঝো তো, মানুষ কিন্তু টাইপ করতেও মিস্টেক করবে, মানুষ তো রবট না যে সে মিস্টেক করবে না। সো তার মানে হিউম্যান এরর অ্যাভয়েড করার জন্যই কিংবা হিউম্যান এরর প্রোটেক্ট করার জন্য ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তুমি 1-1 দিলা, সো এখানে একটা ডেট দিলা, জাস্ট একটা ডেমো ডাটা, ইটস নট এ মিনিংফুল পারপোজ ওরিয়েন্টেড ডাটা না, জাস্ট এটা মিনিংফুল ডাটা। ওকে, তো সে হচ্ছে 10,000 টাকার কোনো কিছু পারচেস করেছে, ঠিক আছে, এরকম একটা ডাটা। তাহলে দেখো তুমি আবার দিলা হচ্ছে 12, সে ডেট 1/12/24-এ 5,000 টাকা পারচেস করেছে। আবার তুমি এখানে দেওয়ার চেষ্টা করছো আইডি নাম্বার 13, সে 2/12/24 এই ডেটে 6,000 টাকা পারচেস করার চেষ্টা করেছে। দেখো এই ডাটাটাকে আমাদের ডাটাবেস সায়েন্সের ভাষায় আমরা বলবো হচ্ছে ইনকনসিস্টেন্ট ডাটা। অ্যাকচুয়ালি এই ধরনের কোনো আইডিই নাই, এই ধরনের কোনো ব্যক্তিই নাই। ফর এক্সাম্পল, এই ধরনের কোনো আইডিই নাই। ওকে, এই ধরনের কোনো আইডি আমার নাই, সিস্টেমে নাই। তুমি এটা মিসটাইপ করেছো কিংবা এমন কোনোভাবে ইনসার্ট করেছো যে যার কাস্টমার তুমি ক্রিয়েটই করোনি, কিংবা এই ধরনের কোনো সিরিয়াল নাম্বার তুমি জেনারেটই করোনি, বাট তুমি করার চেষ্টা করতেছো। তাহলে এই ধরনের জিনিস কি করে? রিডান্ডেন্সি লিড করে, আবার কি করে? ইনকনসিস্টেন্ট লেভেল ডেভেলপ করে, মানে অগ্রহণযোগ্য ডাটা রেকর্ড সেটে ডেভেলপ করে। কারণ যার মাথায় ঠিক নেই তার গোড়ার কি দরকার? এখন তুমি বলো যে স্যার এত ঝামেলা না করে আপনি এগুলো এভাবে এন্ট্রি করতে পারতেন না, x, y, z, a, b, c। দেখো এত বড় বড় স্ট্রিং তুমি যখন লিখতা তখন তুমি কি করতা? রিডান্ডেন্সি লিড নিতা। একটা মানুষের নাম বহু জায়গায় আছে, একটা মানুষের অ্যাড্রেস ডাটাবেজে বহু জায়গায় আছে, তাহলে কি হতো? একটা অ্যাড্রেস চেঞ্জ করার সময় তোমাকে মনে রাখতে হতো যে অ্যাকচুয়ালি এই অ্যাড্রেসটা এই পুরো সিস্টেমের কত জায়গায় আছে। এখন ওই যে আমরা এখানে পড়েছিলাম যে ডিফারেন্ট প্রোগ্রামার্স ডেভেলপ ডিফারেন্ট অপশনস কিংবা ডিফারেন্ট মডিউল, তখন কি ঘটনাটা ঘটবে? একজন প্রোগ্রামারে এটা অনেক সময় ট্র্যাক করা কঠিন হয়ে যাবে যে আমি এই মডিউলটা ডেভেলপ করলাম, আরেকজন এই মডিউলের মধ্যে আগের প্রোগ্রামার কোথায় কি রিডান্ডেন্ট ডাটা রাখছে, এটা ডাটাবেস ডিজাইন থেকে দেখে দেখে কাজটা করতে ডিফিকাল্ট হবে। সো এই ঘটনাটা যেটা লিড নেবে সেটা হচ্ছে ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডাটা, মানে আমরা ওই জায়গায় লিড নেওয়ার চেষ্টা করব না। সো আমরা একটা কমন কির মধ্যে থাকার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো হচ্ছে এটা হওয়া উচিত 22, এটা হওয়া উচিত 22। কোশ্চেন হচ্ছে যে স্যার আপনি এটা কি রিডান্ডেন্সি না? না, এটা হচ্ছে কমন কি, ইটস নট এ রিডান্ডেন্সি না। সো ইউনিক কিকে আমরা কমন কি করার চেষ্টা করব, কারণটা হচ্ছে একই নাম তো দুটো ব্যক্তির হতে পারে। সো ঠিক আছে, তোমার মাথায় এটা আসতে পারে যে XYZ আপনি কেন করলেন না, তাহলে তো আমার ভুল হতো না। সো একই নামে দুজন ব্যক্তি থাকতে পারে। তো স্যার তাহলে নাম আবার বাবার নামও জোড়া লাগাই দেন, একই বাবার নামে বাংলাদেশে ছেলের নাম পাওয়া গেছে, বাবার নাম, মার নাম আর ছেলের নাম জোড়া লাগাই দেন, এটা যে পাওয়া যাবে না তোমার কে বলছে? পাওয়া যেতেই পারে।
সো আলটিমেটলি কী হলো, ডাটা রিডান্ডেন্সি হচ্ছে, ডাটা বেড়ে যাচ্ছে, প্রচুর ডাটা ডেভেলপ হচ্ছে। সো আমি সব জায়গায় সব ডাটা কেন রাখবো? তো তাহলে যে ঘটনাটা ঘটলো এইটাকে আমরা বলবো তখন ফরেন কি। কেন ফরেন কি বলবো? এটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কির দিকে এরকম অ্যারো সাইন থাকবে, ফরেন কির দিকে এরকম আলফা সাইন থাকবে, ঠিক আছে? মানে এখানে যে ভ্যালুটা থাকবে, প্রাইমারি কি ফিল্ডে যে ভ্যালুটা থাকবে সেটা ইট মাস্ট বি ইউনিকলি আইডেন্টিফাইড, মানে এটা কোনো ডুপ্লিকেট করা যাবে না। বাট তার রিলেটেড কিটা যেটা ফরেন কি হবে সেটা ইউনিকলি আইডেন্টিফাইড হবে না, বাট সেটা রিলেটেড কি হবে মাইন্ডেড। মানে তুমি এমন কোনো ভ্যালু এখানে রাখতে পারবে না যেটা এখানে নাই, বাট এটাকে একবার দুইবার তিনবার রাখতে পারবে, কারণ এটা ফরেন কি, ওকে, রিলেটেড কি। সেন্সটা চিন্তা করো, একজন কাস্টমার জীবনে তোমার কাছে একবারই কিনবে তা তো না, সে বারবার কিনতে পারে, সে তোমার ফিক্সড কাস্টমার হতে পারে। দেখবা স্বপ্ন কিংবা হচ্ছে বড় সুপার মলগুলোতে গেলে আমাদের কাস্টমার আইডি চাই যে আপনি আগে পারচেস করেছেন কিনা, সেখানে আমাদের কোনো অফার টোকেন কিংবা কোনো কিছু জমা থাকে, খেয়াল করছো এটা? তো এইভাবে থিম প্ল্যানটা করো, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে তোমার প্রথমে, যে তুমি আসলে বুঝলাম যে তোমার এখন ডাটাবেস সাবজেক্টে এত বিগিনিং লেভেল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের অনেক পাওয়ার থাকার কথা না, কিন্তু ছোটোখাটো বিষয় অ্যানালাইসিসে তোমার অ্যাবিলিটি থাকতে হবে। যে আচ্ছা দেখে দেখেও অ্যাবিলিটি থাকতে হবে যে এই প্রোডাক্টটা কীভাবে চলতেছে। আমি এই শপিং মলে গেলাম, ওরা কম্পিউটারের মাধ্যমে আমাকে বিল করলো, এই বিলে কী কী ফিল্ড আছে। আমি একটা রেস্টুরেন্টে গেলাম, তারা আমাকে কম্পিউটারাইজড বিল করলো, তাহলে এই বিলের মধ্যে কী কী ডাটা তারা ম্যানেজমেন্ট করতেছে। তুমি হচ্ছে ফুড পান্ডাতে অর্ডার দিচ্ছ, তোমার ওই দিকে তাকায় থাকে তোমার অ্যাবিলিটি ডেভেলপ করতে হবে যে অ্যাকচুয়ালি এরা কী কী ডাটা প্রসেস করতেছে, তাহলে তুমি ওই ধরনের একটা প্রোডাক্ট তৈরি করার অ্যাবিলিটি তোমার মধ্যে তৈরি হবে ইন ফিউচারে, তাছাড়া কিন্তু হবে না। প্রথমে তুমি প্রোটোটাইপ ডেভেলপ করবা, তারপরে তুমি তোমার ওন ম্যাটেরিয়াল ডেভেলপ করবা। প্রোটোটাইপ মানে হচ্ছে যেটা তুমি দেখতে পাচ্ছ সেটাই, এরপর হচ্ছে তোমার অ্যাবিলিটিকে তুমি ডেভেলপ করবা। সো তোমার মধ্যে দুইটা গুণাগুণই কিন্তু থাকতে হবে। সো ফার্স্ট গুণাগুণ যদি না থাকে তাহলে কি সেকেন্ড গুণাগুণ হবে? তো এই জন্যে আমি তোমাদেরকে এই অপশনটা সবসময় দিই, প্রথমে টিচারের প্রজেক্টটা করবা, তারপরে তোমার মধ্যে একটা অ্যাবিলিটি তৈরি হবে, তারপরে তুমি তোমার মেধা দিয়ে তুমি এটাকে মডিফিকেশন করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো আমি দুটো পয়েন্টের মধ্যে আছি, একটা হচ্ছে রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি। সো এই জায়গায় আমি প্রুভ করার চেষ্টা করতেছি যে আমার ডাটাবেসটা নন রিডান্ডেন্ট হবে এবং কনসিস্টেন্ট হবে। মানে ডাটাবেসের ক্ষেত্রে পজিটিভ দিকগুলো দেখবো, কনসিস্টেন্ট হবে। এখানে এমন কোনো ফিল্ড নাই, ভ্যালু নাই যেটা অগ্রহণযোগ্য, সেটা অবশ্যই রিলেটেড। আচ্ছা, তাহলে এই সেন্সটা থেকে আমরা তাহলে এভাবে ডিজাইন করতে পারি যে আমি বললাম যে এটা অটো জেনারেটেড হবে এবং প্রাইমারি কি হবে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো তুমি কি তার নামটা নিবে কিনা, তুমি কি তার নামটা নিবে কিনা। তুমি জোর করে তার নাম নিতে পারো না, সে বোর ফিল করতে পারে, সে বোর ফিল করতে পারে। ওকে, তাহলে তুমি যে কাজটা করতে পারো, কাস্টমার আইডি, কাস্টমার নেম, ওকে দাঁড়াও, এই তো লাইনে আসছো, ধরো এরকম আসে, গুড কোশ্চেন, গুড অ্যান্সার। আচ্ছা, ভার্চার টু, তুমি এখানে আমরা এতদিন ধরে কি শিখলাম বলো তো? ডিফল্ট, কিছু না দিলে গেস্ট, অল গেস্ট, সমস্যা নাই, অল গেস্ট। সো এখানে নাল নট নাল দেওয়ার আর কোনো দরকার নাই, কারণ আমি তো নাল ভ্যালু রাখার অপশনই রাখলাম না। সো আমি কিছু না দিলে সে অটোমেটিক্যালি গেস্ট হিসেবে চলে যাবে। সো পৃথিবীর সবাই তোমার গেস্ট, তোমার দোকানে যারা যারা খেয়েছে সবাই গেস্ট, তাই না? এখন তাহলে এটা একটা ভ্যালিড ফিল্ড কিনা? ওকে, এখন আসো কাস্টমার, ওকে ফাইন, এটা প্রাইমারি ডাটা হতে পারে, এটা প্রাইমারি ডাটা হতে পারে। এর পরবর্তীতে আমি যদি কিছু করতে যাই সেটা রিডান্ডেন্সি লিড করবে, ক্লিয়ার? কারণ স্যার আমি এখন আপনার অ্যাড্রেস নাম সব চাই, কারণ আপনি আমার ফিক্সড কাস্টমার হয়ে গেছেন, আপনি আমার অফার অ্যাকসেপ্ট করছেন, আপনি 5,000 টাকার উপর পারচেস করছেন। সো আমি আপনাকে আমার একটা কাস্টমার আইডি করবো কিংবা আপনি অফার করবো, তার মানে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ইন দ্যাট কেস ও করতে চায় না, ও করতে চায়, সবার ডাটা এক জায়গায় রাখলে কি হবে? রিডান্ডেন্সি লিড নেবে কিংবা নাল ভ্যালু ক্রিয়েট করবে, কিংবা ডাটাবেস ডাটাগুলো ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডাটা লেভেলে চলে যাবে। মানে তুমি কোনো কোড মিলাইতে পারবে না, কোয়ারি মিলাইতে পারবে না, কার আছে কার নাই তুমি তো জানো না। সো সেই ক্ষেত্রে আমরা ডিরাইভড অ্যাট্রিবিউট নামে একটা কনসেপ্ট আছে আমাদের বইতে, ঠিক ক্লিয়ার? এটা চ্যাপ্টার 1-এ আছে, তোমার থিওরি স্যার পড়াবে। ডিরাইভড অ্যাট্রিবিউট মানে
ওই অ্যাট্রিবিউটটার সহযোগী কোনো অ্যাট্রিবিউট আমি আবার রাখতে চাচ্ছি, কারোর জন্য রাখবো, কারোর জন্য রাখবো না। ফর এক্সাম্পল, এই টেবিলটার নাম কি দিলাম বলো? কাস্টমার। ওকে ওকে, স্যার গ্যাস প্রাইমারি কি এগুলো কি জাস্ট দুটো ক্ষেত্রে লেখেন নাকি না? ওকে, এখন আসো কাস্টমার ডিটেলস। ওকে, দেখো অ্যাট্রিবিউট আর একটা কি বললাম, ডিরাইভড অ্যাট্রিবিউট। মানে কি? মানে হচ্ছে যখন আমি কোনো অ্যাট্রিবিউট এক জায়গায় কমপ্লিটলি রাখতে পারতেছি না, যদি আমি রাখতে চাই তাহলে কারো আছে কারো না, এরকম সমস্যা দেখা দিতে পারে, মানে অনেক নাল ভ্যালুস ক্রিয়েট হতে পারে। তখন আমি ডিরাইভড টেবিল ইউজ করব, ডিরাইভড ডোমেন ইউজ করব, ডিরাইভড অ্যাট্রিবিউট ইউজ করব। ক্লিয়ার? ডিরাইভড, হ্যাঁ, না আমি বাড়তি ডাটাগুলো ওখানে রাখবো। আমার কথা বুঝতে পেরেছো? মানে কোর জায়গাটা। সো কাস্টমার ডিটেলসে চলে গেলাম। ওকে, এখন দেখো যে কোনো মোমেন্টে তোমার লাইফে তুমি এরকম টেবিল ডিজাইন করতেই পারো। টেবিলটাকে আমরা কি বলি? এন্টিটি বলি। ওকে, অ্যাট্রিবিউটগুলোকে, ফিল্ডগুলোকে অ্যাট্রিবিউট বলি। ডিরাইভ বলছি এই জন্য যে এই রিলেটেড আদার্স অ্যাট্রিবিউট আমি অন্য জায়গায় রাখবো। ফর এক্সাম্পল, তোমার মোবাইল নাম্বার 3টা, ওর মোবাইল নাম্বার 2টা। তো তুমি মনে করতেছো যে আমার অফিসে হচ্ছে সিটিসেলের নেটওয়ার্ক দুর্বল, আমার বাড়িতে গ্রামীণের নেটওয়ার্ক দুর্বল, আর আমার ইউনিভার্সিটি টেলিটকের নেটওয়ার্ক স্ট্রং। সো আমার 3টা মোবাইলে ব্যবহার করি, 3টা সিম ব্যবহার করি। সো তোমার এই ডাটার গ্রহণযোগ্যতা আছে, বাট তার কাছে একটাই মোবাইল নাম্বার সব জায়গায় অ্যাক্সেস করে। সো তার ডাটার গ্রহণযোগ্যতা একটাই। সে বলে যে আমি একটা সিমে ইন্টারনেট ইউজ করি, একটা সিমে আমি ইন্টারনেট ইউজ করি, আমি 2টা মোবাইলে ব্যবহার করি। সো তোমার আমার যে চয়েস এবং নেসেসিটি, সেভাবে তুমি ডিজাইন করতে চাও, যখন তুমি দেখবা যে সবার জন্য ফিল্ড কমন না, কারো 3টা মোবাইল, কারো 2টা মোবাইল, কারো 2টা অ্যাড্রেস, কারো একটা অ্যাড্রেস, কারো নামের 3টা অংশ, কারো নামের 2টা অংশ, কেউ একটা নামই ব্যবহার করে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এরকম না, তার শুধু ফার্স্ট নেম কিংবা মিডিল নেম আছে, ঠিক আছে, কিংবা ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আছে। এই ধরনের ক্ষেত্রে তুমি ডিরাইভড স্ট্রাকচারে যাবা, কমন জায়গায় ডাটা রাখার চেষ্টা করবে না, তাহলে ব্ল্যাঙ্ক ভ্যালু ক্রিয়েট হবে, নাল ভ্যালু ক্রিয়েট হবে, এবং সেটা তোমার ডাটা অ্যাক্সেস লেভেলে, কোড লেভেলে অনেক ডিফিকাল্টিজ অ্যারাইজ করবে। তো কাস্টমার ডিটেলসে যাও, এইখানে তুমি যে কাজটা করবা, দেখো তোমার কমন ফিল্ড কাস্টমার আইডি, যেটা আমি একটু আগে বুঝালাম, যেটা ফরেন কি হবে। ওকে, তাহলে এটা ডাটা টাইপ তুমি চেঞ্জ করতে পারবে না, এটা হচ্ছে রুলস, ডাটা টাইপ চেঞ্জ করতে পারবে না। সো নাম্বার 5, এইখানে তুমি লিখবা ফরেন কি, ফরেন কি। ওকে, এটা হচ্ছে এটা কনস্ট্যান্ট। এখন তুমি এখানে তুমি তার নামটা চাইতে পারো, কারণ ও তোমার ফ্রন্ট এন্ডে রিকোয়েস্ট করেছে যে সে রেজিস্টার্ড কাস্টমার হবে। সো এখন তুমি চাইতে পারো। ওকে, কাস্টমার নেম ভার্চুয়াল 2/20। আমি এগুলো ছোট দিই কেন? ছোট দিলে তুমি যখন কনসোলে ডেস্ক করবা তাহলে একটা ফর্মে দেখতে পাবা, বুঝছো? কারণ ডসের ওই কমান্ডটা খুব মানে আমার এখনও মনে করতে পারবো না। তোমাকে ইন্টারনেটে সার্চ করে দেখতে হবে যে কিভাবে তুমি বাফার সাইজ মেনটেন করবা। সো তুমি যদি তোমার যদি 10টা কলাম থাকে, আর 10টা কলামে যদি তুমি এক একটাতে 100-200 করে সাইজ দাও, তাহলে দেখবা যে তুমি যখন ডেস্ক করবা তখন একই স্ক্রিনে দেখতে পাবে না। তো এটা আবার দেখার ব্যবস্থাও করা যায়, কিন্তু এই জন্য তোমার কাজের জন্য সুবিধা হয়, এই জন্য আমি ছোট ছোট দিই। রিয়েল লাইফে কারো নামটা 20 ক্যারেক্টার থাকবে না, তখন তুমি এটা রিয়েল ক্যারেক্টারই দিবা, অ্যানালাইসিস করে দিবা, ঠিক আছে? সো আমি এখানে ছোট করে দিলাম 10। ওকে, নট নাল। ওকে ওকে, তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে সেল নাম্বার, কারণ তার সাথে আমার রিলেশন সেলে থাকবে, আমরা ডিসিশন নিচ্ছি সেলে থাকবে। সো এটা ভার্চার হবে, কারণ বাংলাদেশে মোবাইল নাম্বারটা ভার্চারই দিতে হয়, সামনে প্লাস আছে, 0 আছে। ওকে, 12, এটাকে আমরা দিলাম ইউনিক। ওকে, ইউনিক। আচ্ছা, ইউনিক কনস্ট্যান্ট কি? ইউনিক কনস্ট্যান্ট মানে হচ্ছে নট এ প্রাইমারি কি, বাট এটা ইউনিকলি আইডেন্টিফাইড, মানে এই মোবাইল নাম্বারটা কখনো 2টা এই টেবিলে থাকবে না, সে একটাই থাকবে, তুমি ভ্যালু ইনসার্ট করতে পারবে না, ঠিক আছে? তাহলে সেটা হবে ইউনিক। যেমন ধরো সিরিয়াল নাম্বার 1, সেল নাম্বার 01711,
আবার সিরিয়াল নাম্বার 2 সিরিয়াল নাম্বার 01711 এটা অ্যাকসেপ্ট করবে না, সে বলবে যে এটা ইউনিকলি আইডেন্টিফাইড। বুঝতে পেরেছো ঘটনাটা? সো রো আলাদা হোক, ওই কলামে আর কখনো ডুপ্লিকেট ভ্যালু আসবে না, সেটা হচ্ছে ইউনিক। বাট ইউনিক কি ক্যানট মেক রিলেশন উইথ অ্যানাদার টেবিল। ওকে, এই অন্য কোনো টেবিলের সাথে প্রাইমারি কির মতো রিলেশন তৈরি করতে পারবে না। প্রাইমারি কি অলসো ইউনিক কি, বাট ইউনিক ইজ নট এ প্রাইমারি কি। ওকে, তো তুমি চিন্তা করলা যে ঠিক আছে তুমি এর মাধ্যমে কাজটা করতে পারো। ওকে, তুমি চিন্তা করলা যে না স্যার, সে যখন তাকে আমি লগ ইন করার একটা অপশন রাখবো, স্পেশাল অফার দেখার সুযোগ দিব, তাহলে তোমাকে এখান থেকে চিন্তা শক্তি বাড়াতে হবে যে তুমি কিভাবে তাকে লগ ইন করতে দিবা। নাকি সে এসে শুধুমাত্র তোমাকে বলবে আমি কিন্তু অমুক কাস্টমার, সো তুমি তাকে স্পেশাল অফার দিবা, কিংবা তার জন্য কোনো সেভিংস করেছো, সেই সেভিংসটাকে পয়েন্টটাকে তুমি তাকে রিটার্ন দিবা। এটা তোমার চিন্তা শক্তির উপর ডিপেন্ড করবে। বাট এভরিথিং ইজ রিলেটেড উইথ দ্য ডাটা। এই ডাটাবেস ম্যানেজমেন্ট সাবজেক্ট শুধুমাত্র তোমার সাথে কথা বলবে ডাটা নিয়ে। তুমি কি ডাটা রাখতে চাচ্ছ, কি ডাটার উপর বেস করে প্রোগ্রামিং করে আউটপুট দিতে চাচ্ছ, এটা হাইপোথেটিক্যাল জিনিসপত্র এখানে আসবে না। যেমন ধরো তুমি কোনো ক্যালকুলেশন করেছো র্যামের উপরে, প্রোগ্রামিংয়ের উপর, ফ্রন্ট এন্ডে, এইটার এখানে সম্পর্ক নাই। যেমন ধরো আমরা যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতাম ফর লুপ দিয়ে, ডাটা কি রেখেছিলাম কোথাও? প্রশ্নে আসে না। কিভাবে করছি কাজটা? ওটাও তো ডাটা। র্যামে করেছি কাজটা, ভেরিয়েবল ডিক্লারেশন করে করেছি কাজটা, বাট এই কাজটা ডাটাবেজেও করা যাবে, আমি ডাটা রেখে কাজটা করতে পারবো। ক্লিয়ার? তো সেল নাম্বার এটা হচ্ছে ইউনিক। ওকে, তাহলে আমি আপাতত চিন্তা করতে পারি। এখন আমি কি প্রুফ করলাম এই ক্লাসে? আমি প্রুফ করলাম যে আমি একজন কাস্টমারের ডিটেলস রেখেছি। সো দিস ইজ এ মিনিংফুল ইনফরমেশন। ওকে, এটা যে কোনো প্রোডাক্টের কোনো ইনফরমেশন হতে পারে, এটা যে কোনো প্রোডাক্টে কাজে লাগতে পারে, এটা ফুড সেলে কাজে লাগতে পারে, টিকিট সেলে কাজে লাগতে পারে, বহু জায়গায় কাজে লাগতে পারে। ওকে, এখন আসো ম্যাক্সিমাম আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে তোমার ইন্টারফেসে স্পেশাল পার্টে প্রবেশ করার জন্য, স্পেশাল ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমি একটা তার লগ ইন সিস্টেম রাখতে পারি ম্যাক্সিমাম। সো আমি এখানে বলতে পারি যে পাসওয়ার্ড। ওকে, সরাসরি পাসওয়ার্ড লিখবে না, কারণ হচ্ছে পাসওয়ার্ড ইজ এ কিওয়ার্ড ওরাকলে, তাহলে তুমি লিখতে পারো CUS কাস্টমার পাসওয়ার্ড। ওকে, কাস্টমার পাসওয়ার্ড। সো তুমি এটা ভার্চুয়ালে রাখতে পারো, এটাকে 8 ক্যারেক্টার রাখতে পারো, এবং এটাকে অবশ্যই ইউনিক দিবা না, তাহলে বিপদে পড়ে যাবা। কারণ তখন বুঝে যাবে ওই লোক যে এই পাসওয়ার্ড কেউ না কেউ ইউজ করে। কারণ সে যখন দেখবে তার পাসওয়ার্ড অ্যাকসেপ্ট করতেছে না, তখন কি হবে, ওই লোকটা বুঝে যাবে যে এই পাসওয়ার্ডটা আমি কারো না কারো জানি। হ্যাঁ, তখন সে একটা পর একটা ট্রাই করতে থাকবে। কথা বুঝে গেছে? এখন বুঝতে পেরেছো সিকিউরিটি কি জিনিস? ওকে, এইটাই এই সিকিউরিটি পার্টে আলোচনা হবে, যে তুমি তোমার ডাটাবেসকে আনসিকিউর করতে পারো না এলোমেলোভাবে ডিজাইন করে। ঠিক আছে? তা আমি তো বুঝেই যাচ্ছি তোমার, আমি জিমেল ইউজ করতেছি আর বুঝে যাচ্ছি ও আচ্ছা কেউ না আমার এই পাসওয়ার্ডটা তো কেউ না কেউ ব্যবহার করে। সো আমি 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 ট্রাই করতে পারি। হ্যাঁ, তো এখন এটা জিমেলের মতো বড় জায়গায় না হয়ে এটা যদি একটা ছোট ডোমেনে হয়, তাহলে কি ঘটনাটা ঘটতে পারে? আমি একটার পর একটা ট্রাই করে যাচ্ছি। ওকে, হচ্ছে না কেন? আচ্ছা, পাসওয়ার্ড আমরা এটা করতে পারি নট নাল। ওকে, নট নাল। ওকে, হ্যাঁ, এই জন্য তো আমি রিটার্ন করলাম না। সো এটা শোনো, এটা একটা মিনি প্রজেক্ট। তুমি বলতে পারো স্যার এখানে ইউজার নেম কোথায়? নো, ইউজার নেম আমি সেল নাম্বারটাকে ব্যবহার করতে পারি, ইউজার নেম আমি কাস্টমার আইডিটাকে ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডে তুমি কি লিখলা আর ব্যাক এন্ডে কি লিখলা, এইটা দুটাকে এক করতে হবে তা কিন্তু না। তুমি একটা লগ ইন ফর্ম ডিজাইন করেছো, ওখানে লিখেছো ইউজার নেম। ওকে, ইউজার নেমটা সেল নাম্বার হতে পারে, এটাও একটা সিকিউরিটির পার্ট। তুমি তোমার ডাটাবেজের ফিল্ড নেম সরাসরি ওপেন নাও করতে পারো, বাট গেস্ট যদি লগ ইন করতে চায় তাহলে তো সে রেজিস্ট্রেশন করবে, পাসওয়ার্ড পাবে না। ঠিক আছে, রেজিস্ট্রেশন না করলে পাসওয়ার্ড পাবে না, হতে পারে। বাট শোনো, তুমি কি কি ডাটা চাও সেভাবেই তুমি এটাকে ডিজাইন করবা। যেমন আমি আমার শিটে কিন্তু ইউজার নেম রাখছি, আমি এটা লার্জ স্কেলে বড় সিস্টেমের জন্য চিন্তা করছি, এই জন্য আমি ইউজার নেম তার একটা পছন্দ মতো নাম লিখবার একটা সুযোগ করে দিছি। বাট এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি শর্টকাট করতে চাচ্ছি, কারণ আমার প্রথমেই ডায়লগটা ছিল যে আমি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে কিংবা একটা ওয়েব অ্যাপ্লিকেশন থেকে ফুড অর্ডার দেবো। আমি বেশি টাইম নষ্ট করতে চাইবো না, তোমাকে আমার গেস্টের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে হবে। এখান থেকে তোমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু।
আমি একটা চিকেন ফ্রাই খাওয়ার জন্য তোমার আধা ঘন্টা ধরে ডাটা ইনসার্ট করবো, তোমার কি মাথা খারাপ হচ্ছে? বাংলাদেশ ওই জায়গায় নাই। সো এই জন্য তোমার সব কিছু সেন্স এখান থেকে তৈরি করতে হবে। বাট এই সাবজেক্টের কিন্তু টার্গেট হচ্ছে ডাটা নিয়ে কথা বলবো আমরা। ওকে, তাহলে দেখো তুমি একটা কাস্টমারকে আমি এইভাবে রাখতে চাই। সো আমি যদি এইভাবে রাখতে চাই তাহলে আমি প্রুফ করলাম যে আমার ডাটাবেসটা নন রিডান্ডেন্ট, আমার ডাটাবেস হচ্ছে কনসিস্টেন্ট, এবং আমার ডাটাবেসটা হচ্ছে ইন্টিগ্রেটেড। আমি তিনটা কোয়ালিটি এই ছোট্ট একটা টেবিলের মধ্যে প্রুফ করে ফেললাম। ওকে, আচ্ছা আমি একটু বাড়াতে চাচ্ছি। আমি কিন্তু কোয়ালিটির বাইরে যাইনি। সো তোমার মার্কিংটাও কিন্তু এই কোয়ালিটির মধ্যেই হবে, 7টা পয়েন্টের মধ্যে হবে। তুমি যখন কোনো প্রেজেন্টেশন দিবা এই সাবজেক্টে, তুমি যখন কোনো কোয়েশ্চেনে অ্যান্সার করবা, যখন তুমি কোনো কিছু ডিজাইন উপস্থাপন করবা, সব জায়গাতে এই 7টা বলছিলাম না একটা কথা? আমার স্যারও আমাকে বলছিল যে এই চ্যাপ্টার 1ই সব, প্রথম দিন বলছিলাম একটা, সবগুলো পয়েন্ট আসবে ধীরে ধীরে। মানে হ্যাঁ, আমি বলছি যে এই এই পুরো বইটাই, এই পুরো সেমিস্টারটাই এই একটা চ্যাপ্টারের একটা পয়েন্টের মধ্যে থাকতে পারবা। সব টার্ম বুঝাই দিব। যেটা যেটা থিওরি ক্লাসে বুঝবা না, তোমার সাসপেন্স স্যারের কাছে আমাকে বলবা, আমি ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার মানে আমার জন্য কোশ্চেন টাইম আমি রাখবো, আমাকে বলবো, আমি একটা একটা ক্লিয়ার করে দেবো। তো এই অংশটুকু সবাই বুঝতে পেরেছো? এই অংশটুকু কিন্তু সবার জন্য, যারা নিউ, যারা কম বোঝে এবং যারা ক্লাস গ্যাপ দিয়েছে তাদের জন্য। মানে এখানে আমি কোয়ালিটিগুলো টার্মগুলো ইন্টিগ্রেট করতেছি, কারণ তোমার প্রজেক্ট যে তুমি শো করবা, তোমার যে প্রজেক্ট আমাকে জমা দেবা, সেটার মধ্যেও কিন্তু আমি মার্কিং এই পয়েন্টের উপরে বেস করে করবো। তুমি আমাকে বিশাল বড় একটা প্রজেক্ট জমা দিচ্ছ আর আমি খুশি করে নিলাম না, কারণ অনেক প্রোডাক্টের আউটপুট আসবে, বাট সেই প্রোডাক্টের মধ্যে অনেক ডিমেরিট থাকবে, সেই ডিমেরিটগুলো আমরা অ্যানালাইসিস করছি। শোনো, এরকম ঘটনা পৃথিবীতে আছে যে একটা কাস্টমার তার চেকের পাতা, চেকের একটা পেজ তার বন্ধুকে দিয়ে কাউন্টারে পাঠিয়েছে ব্যাংকে। ওকে, আর সে তার ডেবিট কার্ড নিয়ে ব্যাংকের বুথে গেছে। তো যখন ইন্টারফেসের মধ্যে ব্যাংক অফিসার লিখছে অ্যাকাউন্ট নাম্বার 501, তখন সে দেখতে পাচ্ছে যে ইন্টারফেসের মধ্যে যে লেখা আছে 10,000 টাকা ব্যালেন্স আছে। সে অফিসার কি বুঝতেছে যে এই ব্যক্তিকে আমি 10,000 টাকা দিব। সে তার ডাটা প্রসেস করতেছে। ইন দ্য মিন টাইমে সেও ওখানে পাস করতেছে বুথে। হ্যাঁ, সো কনকারেন্ট সিচুয়েশন সে অ্যাক্সেস করতে পারছে না, কনকারেন্ট অ্যানোমেলিজ হচ্ছে। মানে অ্যাট এ টাইম আমি এমনভাবে ডাটাবেস ডিজাইন করছি, এমনভাবে কোয়েরি সেট করতেছি যে দুইটা জিনিস মাইনাস হয়ে যাচ্ছে ডাটাবেস থেকে। সো এগুলো অনেক বড় বড় ঝুঁকি ঝামেলার বিষয় আছে এখানে। শুধুমাত্র টেবিল ডিজাইন করলে হবে না। সো তোমাকে এই সিকিউরিটি পার্টগুলোকে চিন্তা করতে হবে। সো আমরা 1 বাই 1 আসবো। সো আমরা এখন আপাতত এই 3টা পয়েন্টের মধ্যে আছি, নন রিডান্ডেন্ট, কনসিস্টেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড। ওকে, এগুলো আমাদের বৈশিষ্ট্যগুলো আমাদের এখানে থাকতে হবে। সো আমি যদি এটাকে আরেকটু ছোট্ট একটু মডিফিকেশন করি, মানে আরেকটু বড় করি, যেমন ধরো এই কাস্টমারটা কোনো কিছু অর্ডার দিচ্ছে। ওকে, আমি এখানে লিখি নাকি? আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট না এখন, আর এটা ইম্পর্টেন্ট না, আমি এটা মুছে দিলাম। ওকে, কারণ সব কিছু হবে কোথায় থেকে? এই কাস্টমার আইডিতে। ক্লিয়ার? সো দেখো, অর্ডার। আচ্ছা, অর্ডার কি দেয়? প্রোডাক্ট অর্ডার দেয়। ওকে, তাহলে কে আগে আসবে বলো দেখি? প্রোডাক্ট। আমি কিন্তু খুব সিম্পল জিনিস করব এখানে, কিন্তু আমি বড় কিছু করব না, বোঝানোর জন্য করতেছি। ঠিক আছে, এটা রিয়েল জিনিস না। প্রোডাক্ট আইডি দিতে পারি। ওকে, প্রোডাক্ট নেম দিতে পারি। যদি আমি এখানে কোয়ান্টিটি দেই, ইট উইল লিড দ্য ইনকনসিস্টেন্সি। কারণ সেটা হচ্ছে তোমার প্রোডাক্টের কোয়ান্টিটি সবসময় এক জায়গায় থাকবে না। কখনো তোমার কাছে প্রোডাক্ট থাকবে 10 পিস, কখনো থাকবে 20 পিস। দ্যাট মিনস দ্যাট ভ্যালু ইজ ইনকনসিস্টেন্ট ভ্যালু। এভাবেই কিন্তু তোমাকে হিসাব নিকাশ করতে হবে। এই 7টা শব্দ সবসময় মাথার মধ্যে নিয়ে ঘুরবা, যে কোনো কিছু করার সময় এটা স্যাটিসফাই করতেছে কি করতেছে না, তাহলে তোমার ডিজাইন ঠিক থাকবে। যেমন এখানে আমি কোনো অবস্থাতে প্রোডাক্টের কোয়ান্টিটি লিখতে বাধ্য না, কারণ তোমার এই প্রোডাক্টের কোয়ান্টিটি কোনো দোকানে কি দেখেছো ওই প্রোডাক্টটা সবসময় ওটাই থাকে? আপ ডাউন করবে। সো প্রোডাক্টের কোয়ান্টিটি লেখার জায়গা তার মানে এটা না। এই যদি থিওরি মেনটেন করো, তাহলে তুমি ভালো ডিজাইনার হতে পারবা তাড়াতাড়ি।
আর যদি থিওরি মেনটেন না করো প্রোডাক্ট বানাবা ঠিকই, তোমার সফটওয়্যার এলোমেলো কাজ করবে। ওকে, না সফটওয়্যার কাজ করবে, উল্টাপাল্টা কাজ করবে। তো প্রোডাক্ট নেম, ওকে। আমার ধারণা যে এখানে আর একটা বাড়তি কথা লেখা উচিত না, ঠিক আছে। প্রোডাক্ট আইডি, এটা নাম্বার হতে পারে, আমি সংক্ষেপে লিখলাম নাম, ওকে। নাম্বারকে আমি নাম লিখলাম, ওকে। প্রোডাক্ট নেম, ভার্চারকে এখন থেকে ভার লিখবো, ওকে। ওকে স্যার। ওকে, আবার এটাকে আবার ডাটাটা মনে করো না, এটাকে বলবো হচ্ছে প্রাইমারি কি মানে পিকে, এটাকে বলবো নট নাল, ওকে। এনএন মানে আছে নট নাল, ওকে। এখন আসো আমরা অর্ডার টেবিলে যাব, ওকে। শোনো, তুমি কিন্তু আমাকে এখানে এই কোশ্চেন করবে না যে স্যার আমার কত পিস প্রোডাক্ট আমার আছে, এই ডাটাবেস কিন্তু এই কোশ্চেনের উত্তর দিতে পারবে না, কারণ আমি বোর্ডে ডিটেলস ডাটাবেস বানাচ্ছি না, আমি স্যাম্পল বানাচ্ছি। এই প্রোডাক্টকে যদি কোশ্চেন করা হয় যে এই দোকানে 1001 নাম্বার প্রোডাক্টটা কত পিস আছে, আমি যদি বলি যে এই মার্কারটা এই দোকানে কত পিস আছে, এই কম্পিউটারটা এই সফটওয়্যারটা কিন্তু অ্যান্সার দিতে পারবে না। তার কাছে তুমি কোনো ইনফরমেশন রাখোনি, যে ইনফরমেশনের কারণে সে বলতে পারে যে তুমি তোমার দোকানে কত পিস মার্কার কিনে রেখেছিলা, তাহলে তোমাকে সেই ধরনের রেকর্ডসের ডিজাইন করতে হবে। ক্লিয়ার? অবশ্যই। তাহলে এখানে প্রোডাক্ট ডিটেলস কিংবা প্রোডাক্ট বাই বলে একটা টেবিল থাকবে, বাই সেল বলে টেবিল থাকবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি যা যা কোশ্চিন তোমার ক্লায়েন্টের কাছে নিতে চাও তার জন্য তোমার রেকর্ড থাকতে হবে, যা যা অ্যান্সার তুমি দিতে চাও সেই ক্যাপাবিলিটিস তোমার ডাটা সেটে থাকতে হবে। দ্যাট মিনস ডাটা সেট ডিজাইন ডিপেন্ড করে কোশ্চিন আর অ্যান্সারের উপরে এবং প্রেজেন্ট প্রেক্ষাপট অ্যানালাইসিসের উপরে। উইদাউট অ্যানালাইসিস ইউ ক্যানট ক্রিয়েট এ গুড ডাটাবেস। এটা হতে পারে না যে শুধু ক্রিয়েট টেবিল আর কমান্ড জানছো শিখছো আর ডাটাবেস ডিজাইনার হয়ে গেছে, এটা কিন্তু হবে না। আচ্ছা, এখন অর্ডার, তাহলে তুমি অর্ডারের জন্য কি করতে পারো, একটা হচ্ছে অর্ডার আইডি ক্রিয়েট করতে পারো। ক্লিয়ার? ওকে, কোন প্রোডাক্টটা অর্ডার আসছে? ওকে, এই প্রো আইডি, এই যে প্রো আইডি, এই প্রো আইডিটা অর্ডার আসছে, ঠিক আছে। কত পিসের অর্ডার আসছে? কোয়ান্টিটি। তুমি কোন ডেটের অর্ডার আসছে? ফর এক্সাম্পল ডেট, পি ডেট, অর্ডার ডেট, ওকে, ও ডেট। তারপর তুমি ম্যাক্সিমাম এটা বলতে পারো যে অ্যাকচুয়ালি এই অর্ডারটা কোনো কাস্টমারের কিনা, ওকে। সো আমরা এভাবে লিখতে পারি CUST, কাস্টমার আইডি, ওকে, কাস্টমার আইডি, ওকে। ওকে, এখন দেখো এটা ডাটা টাইপ অবশ্যই তোমাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে, ওকে। দেখো এই অর্ডার আইডিটা অবশ্যই প্রাইমারি কি হওয়া উচিত, অবশ্যই প্রাইমারি কি হওয়া উচিত, এবং একটু কষ্ট কমানোর জন্য এটা অটো জেনারেটেড হওয়া উচিত, ঠিক আছে। জি স্যার। অটো জেনারেটেড হওয়া উচিত। তারপর প্রোডাক্ট আইডিটা অবশ্যই এই প্রোডাক্ট আইডির ডাটা টাইপ সেম থাকা উচিত, এবং এটা অবশ্যই রিলেটেড কি হওয়া উচিত, ফরেন কি, এটা একটু আগে বুঝিয়ে দিচ্ছি, ফরেন কি হওয়া উচিত, কোয়ান্টিটি নাম্বার হওয়া উচিত, এবং এটা যে কেউ যাতে ফলস ট্রানজেকশন করতে না পারে, এলোমেলো ভ্যালু দিতে না পারে, এই জন্য এখানে একটা চেক কনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করা উচিত। চেক এটা অবশ্যই বিটুইন 1 অ্যান্ড, তুমি হয়তো বা 10 পিসের উপর সেল করবে না কিংবা 20 পিসের উপর অর্ডার নিবে না, এটা লিখতে পারো। চেক 1 and 20, মানে এই কোয়ান্টিটি ফিল্ডে 1 এবং 20-র মধ্যে হতে হবে। আমার কাছে যদি 100 প্রোডাক্ট अवेलेबल থাকে, আমি তুমি কি এট এ টাইম 20টার উপর বার্গার বানাতে পারো তোমার দোকানে? পারো না। তোমার কথাটা চিন্তা করো। আমার তো 25 মিনিট বা 30 মিনিট টাইম থাকে। ওকে ফাইন, তাহলে তুমি সেটা তোমার উপর ডিজাইন করবে, তোমার প্রেক্ষাপটের উপর ডিজাইন হবে, কিন্তু ইউ আর দ্য ডিজাইনার। তুমি যদি মনে করো যে আমি কখনোই 100 পিসের উপর অর্ডার নিব না, দিলে আমি অর্ডার নিলে আমি দিতে পারবো না, তাহলে তুমি সেই কনস্ট্যান্টটা এখানে সেট করবা বিটুইন 1 and 100, ওকে। এটা তোমার স্বাধীনতা। এটা হচ্ছে আমরা যে কাজটা করতে পারি ডেট ডাটা টাইপ, ওকে, ডেট। আর এখানে আমরা অটো যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে অটো জেনারেটেড সিজ ডেট, সিস্টেম ডেট। কেন আমি কষ্ট করে ডেট লেখাবো কাউকে দিয়ে? এটা অটোমেটিক্যালি জেনারেট হতে পারে। যদি এটা অটো জেনারেট না হয় তাহলে এখানে তোমার কর্মচারী কিংবা তোমার ইউজার
তোমাকে ট্র্যাপে ফেলতে পারে। সে 12 তারিখের জায়গায় 11 তারিখ দিয়ে মজা নিতে পারে, কিংবা ফলস ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করতে পারে। সো এটা 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 একটা সিকিউরিটির পার্ট। তুমি এটা অটো জেনারেটেড সিজ ডেট করে দিতে পারো। কাস্টমার আইডি সিজ ডেট হলে তো তোমাকে অ্যাটলিস্ট কমান্ডটা লিখতে হতো। আমি চাচ্ছি অটো জেনারেটেড হবে। হ্যাঁ, সেটা অটো জেনারেট সিজ ডেট ইজ এ কিওয়ার্ড, অ্যাকচুয়ালি এটা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্টই হচ্ছে অটো জেনারেটেড। কিন্তু কি অটো জেনারেট হবে? সিজ ডেট। সিজ ডেটটাকে আমি অটো জেনারেট করবো, ঠিক আছে? ওকে, কাস্টমার আইডি অবশ্যই সেম ডাটা টাইপের হবে, নাম্বার। ওকে 5, এটা কি ধরনের কনস্ট্যান্ট বহন করবে? ফরেন কি। ওকে, এখন আসো মোটামুটিভাবে আমি বলতে পারি যে আমি ছোট্টখাটো একটা অর্ডার নিতে পারি, আমি কিন্তু একটা কাস্টমার অর্ডার সিস্টেম কিংবা একটা ফুড অর্ডার সিস্টেমে 100% ডিজাইন এখানে উঠাইনি। আমি যেটা করেছি সেটা হচ্ছে বারবার ডাটা সেট ডিজাইন করার সময় প্রুভ করার চেষ্টা করেছি হাউ টু ইমপ্লিমেন্ট দ্য কনস্ট্যান্ট, হাউ টু মেনটেন দ্য ইন্টিগ্রিটি, হাউ টু মেনটেন দ্য কনসিস্টেন্ট লেভেল অ্যান্ড হাউ টু মেনটেন দ্য নন রিডান্ডেন্ট। ওকে, মানে আমার মূল থিমটা ছিল এই প্রথম পার্টের নন রিডান্ডেন্ট ডাটা সেট রাখতে পারা, এটা নিয়ে আলোচনা করা, কনসিস্টেন্ট লেভেল থাকা, ডাটার কনসিস্টেন্ট লেভেল সবসময় প্রুভ করা, এবং হচ্ছে এই ডাটাটা ইন্টিগ্রেটেড, এটা নন ইন্টিগ্রেটেড কোনো ডাটা না, তুমি কোনো ফলস স্টেটে চলে যাও না, এই বিষয়টার মূল্যবোধটা মাথার মধ্যে ঢোকানো, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্ট পার্টের মধ্যে আছি, আমরা এখনো প্রজেক্ট পার্টে যাইনি। ওকে, এই পুরো জিনিসটার সবগুলো কনস্ট্যান্ট এবং সবগুলো ফিল্ড এবং সবগুলো ডাটা টাইপ নিয়ে আমাদের আইডিয়া আছে। আমরা এই পুরো জিনিসটা সফট কপি জেনারেট করব। ক্লিয়ার? আমার কথা বুঝে গেছে? হ্যাঁ, আমরা এটার এসকিউএল জেনারেট করব। সো এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট। তারপরে এই সেকেন্ড পার্টে তোমরা যে কাজটা করবা, প্রজেক্ট ফাইলটা ওপেন করবা।